গণহত্যার যেখানেই হোক, যে পরিস্থিতিতেই হোক, যার দ্বারাই হোক, এসব গণহত্যার একটা বিচার, সুষ্ঠু বিচার অবশ্যই হওয়া দরকার। এবং আমরা দেখেছি যে এই বিচার প্রক্রিয়া শুরু হয় 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নুরেমবার্গ ট্রায়ালের মধ্য দিয়ে, এবং পরবর্তীতে আমরা রুয়ান্ডা দেখেছি, ফর্মার ইউগোস্লাভিয়া দেখেছি, ক্যাম্বোডিয়া দেখেছি, বিশেষ বিশেষ ট্রাইব্যুনাল বানানো হয়েছে ওইখানকার গণহত্যাগুলার বিচার করার জন্য। বাংলাদেশের বেলা যেটা হয়েছে 1971 সালে আপনার ওই নুরেমবার্গের ট্রায়ালের আদলে একটা আইন করা হয়েছিল বাংলাদেশে 1971 সালে যেই গণহত্যা হয়েছিল। এখন পরবর্তীতে সেই আইনের আদলে কোনো ট্রাইব্যুনাল তৈরি করা হয়নি এবং বিচারও হয়নি। 2011 সালে এসে আবার সেই প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু ওই অরিজিনাল গণহত্যার জন্য যাদের অরিজিনালি দায়ী করা হয়েছিল পাকিস্তানি সেনাবাহিনীর 195 জন অফিসার, তাদেরকে পাওয়া যায়নি। আর তার জায়গায় যে স্থানীয় কোলাবোরেটর যারা ছিল জামায়াতে ইসলামীর, তাদেরকে বিচারের মুখে কাঠগড়ায় আনা হয়। মানে সমস্যা হচ্ছে কি যে 1971 সালে ছিল একটা জাতিগত নিধন, জেনোসাইড। বাঙালি জাতি এবং বিশেষ করে বাঙালি জাতির যে হিন্দু সম্প্রদায়, তাদেরকে লক্ষ্য করে এই গণহত্যাটা সংগঠিত হয়েছিল, যেটা আন্তর্জাতিক আইনে জেনোসাইড। 2024 সালে যেটা হয়েছিল সেটাকে আপনি গণহত্যা বলছেন বিকজ এখানে এত ব্যাপক প্রাণহানি হয়েছে। সরকারি হিসেবে 844 বোধহয়, এবং মানে আরো হিসাব আছে, তবে কনফার্ম হিসাব হচ্ছে 144। কিন্তু এখানে আপনি বলতে পারবেন না যে এটা জাতিগত নিধন, কোনো জাতি, ধর্ম, গোষ্ঠীকে টার্গেট করে পরিকল্পনা করে হত্যা করা হয়েছিল, এটা বলতে পারবেন না। সো এটা জেনোসাইড না, কিন্তু এটা হত্যাকাণ্ড, ব্যাপক হত্যাকাণ্ড, ব্যাপক প্রাণহানি, এবং সেখানে আপনার বাংলা ভাষায় গণহত্যা শব্দটা ব্যবহার করা হয়। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে 24 সালে যাকে যে বিষয়গুলোকে গণহত্যা বলা হচ্ছে সেটি গণহত্যা না, কিন্তু হত্যাযোগ্য, মানে গণহত্যা না, যদি এটা আপনি ইংরেজিতে জেনোসাইড বলেন, এটা জেনোসাইড না, কিন্তু ম্যাস কিলিং, মানে ব্যাপক প্রাণহানি, ব্যাপক হত্যাযোগ্য, হত্যাকাণ্ড। কারণ এক এক দিন 100-200 করে লোক মারা গেছে, এটাকে গণহত্যা বলা হচ্ছে। হ্যাঁ, ওই মানে বাংলা ভাষায় মাস কিলিং এর অর্থে। সো ওই দিক থেকে ঠিক আছে, কিন্তু কাজে এই হত্যাকাণ্ডের এই যে ব্যাপক প্রাণহানি, তার তো বিচার অবশ্যই করতে হবে। সেটা প্রচলিত আদালতে হোক বা বিশেষ ট্রাইব্যুনাল হোক, এটা অবশ্যই করতে হবে। সেটা নিয়ে কোনো দ্বিমত আছে বলে আমার জানা নেই। কোনো বাংলাদেশের কোনো রাজনৈতিক মহলে বা কোনো বুদ্ধিজীবী মহলে বা মানে সুশীল সমাজে কোনো দ্বিমত আছে বলে আমার জানা নেই। মানে বিতর্কটা যেটা হচ্ছে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছিল 1971 সালের অপরাধ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, সেই আদালতকে এই 2024 সালের অপরাধের জন্য ব্যবহার করা উচিত কিনা, সেটা একটা আর্গুমেন্ট, সেটা একটা বিতর্ক হতে পারে যে দেশে প্রচলিত আইন, প্রচলিত আদালত থাকতে আপনি কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ব্যবহার করবেন, যেখানে অপরাধ, আমি আইনজীবী না সেজন্য আমি পরিষ্কার করে বোঝাতে পারবো না, কিন্তু যারা আইনজীবী তারা জানবেন যে এই দুটার, এই প্রচলিত আদালত এবং প্রচলিত আইন আর এই আন্তর্জাতিক অপরাধ আদালত এবং যে আইনের ভিত্তিতে সেটা তৈরি করা হয়েছে, এই আইনের মধ্যে কিছুটা পার্থক্য আছে। কাজেই আমি বলবো যে বিচার তো অবশ্যই হওয়া উচিত, কিন্তু এই আদালতে আইসিটিতে হওয়া উচিত কিনা সেটা নিয়ে অবশ্যই একটা তর্ক বিতর্ক থাকতে পারে। আমার ব্যক্তিগত অভিমত হলো, যখন তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর বানিয়ে এই আইসিটি নতুন করে সংগঠন করে অন্তর্বর্তী সরকার, এখানে আমি একটু প্রতিশোধের গন্ধ পাই। কারণ আওয়ামী লীগ আমলে জামাতের নেতাদের এই আইসিটিতে বিচার হয়েছিল এবং তাদের 5 জনের ফাঁসি হয়েছিল। সো এটা প্রতিশোধ যে হাসিনার বিচারও সেই আদালতে হবে, হাসিনার ফাঁসির আদেশও সেই আদালতে দেওয়া হবে। তো ওইটা যদি হয়ে থাকে তাহলে তো সেটা হয়ে গেছে। এখন এই আদালত আর কন্টিনিউ করার কোনো প্রয়োজন আছে কিনা? যত হত্যা মামলা আছে, যত হত্যা মামলা দায়ের করা হয়েছে 5ই আগস্ট 2024 সালের পর থেকে, এগুলো তো সবই প্রচলিত আইন, প্রচলিত আদালতে হতে পারে, আইসিটিতে কেন হবে? সেটা একটা প্রশ্ন থাকতে পারে।